হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মাসুদ। তোমরা দেখছো শ্যামটিউব বাংলা। জাদুকর শিউসের চেলা দাবরিনা তার গুরু শিউসের সাথে বিশ্বাসঘাতকতা করে অমর হয়ে যায় একটি জাদুর তলোয়ারের মাধ্যমে। তলোয়ারের ভিতরে ছিল বিস্ময়কর একটি হীরা, যা সমস্ত মানুষের জীবনী শক্তি চুষে নিয়ে দাবরিনাকে অমর করে রেখেছিল। দাবরিনা এর প্রেমিকা ছিল ইচ্ছাধারী এক পেঁচা নুস্তাদোকা। তার সাহায্যে ওই রাজ্যের প্রধান সেনাপতিকে জাদুর মাধ্যমে পাথর বানিয়ে পুরো রাজ্যকে দখল করে নেয় এবং পুরো রাজ্যের সৈনিকদেরকে পাথর বানিয়ে সমুদ্রে ফেলে দেয়। জাদুকর শিউস ওই রাজ্যের সেনাপতির ছেলে ইলিয়াকে জাদুর মাধ্যমে নুস্তাদোকা এর মায়ের কাছে পাঠিয়ে দেয়। অবশেষে ইলিয়া এসে সমস্ত রাজ্যকে মুক্ত করে একটি সূচের মাধ্যমে। এই ভয়ঙ্কর দাবরিনার হাত থেকে সে কিভাবে সবাইকে মুক্ত করেছিল তাই দেখব আজকের মুভিতে। এইরকম মজার মজার মুভি বাংলাতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল আইকনে হিট করে দিতে পারো। আর এই মুভিতে একটি লাইক, একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক। তো মুভির শুরুতে রাজ্যের একজন সৈনিক দাবরিনা এর সৈনিকের কাছ থেকে পালাতে চেষ্টা করেছিল। তাদেরকে সাহায্য করার জন্য নুস্তাদোকা ওই সৈনিককে উড়ে এসে বুকের মধ্যে আঘাত করে ঘোড়া থেকে ফেলে দেয়। দাবরিনা এর সৈনিকরা ওই সৈনিকের ঘোড়াটিকে ধরে নিয়ে আসে। সেটি ছিল জাদুকর শিউস। ওই সৈনিকের নাকের ভিতর নুস্তাদোকার পালক প্রবেশ করে, তাই বারবার হাঁচি দিচ্ছিল। সৈনিকের হাঁচির কারণে নুস্তাদোকা কথা বলতে প্রবলেম হচ্ছিল, তাই সঙ্গে সঙ্গে জাদুর পাশা ছুঁড়ে মারে এবং সৈনিক পাথর হয়ে যায়। আর এই ফাঁকে শিউস দৌড়ে পালায় এবং সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়ে মাছ রূপ ধারণ করে। নুস্তাদোকার সৈনিকরা ওই পাথর সৈনিকের দেহটি সমুদ্রে ফেলে দেয়। সেখানে আগে থেকেই ওই রাজ্যের সৈনিকদের পাথর হয়ে যাওয়া দেহ পড়েছিল। দৃশ্য আসে রাশিয়ার একটি শহরে। টেলিভিশনে ম্যাজিক শো চলছিল। আর আজকের জাদুকর ইলিয়া, সে শুধু হাতের টেকনিক ব্যবহার করতে পারত। ওই শো দেখে ওইখানকার উপস্থাপিকা মুসনা অবাক হয়ে যায় এবং তার ব্যক্তিগত সমস্যা দূর করার জন্য ইলিয়া এর বাড়ি চলে আসে। তার চুল কেটে ও পুড়িয়ে জাদু দেখায় এবং বলে, এখন তোমার স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে পারো, তবে পাওনা টাকাটা হাতছাড়া হতে দিও না, অবশ্যই টাকাটা নিয়ে নিও। তার জাদুর শো দেখে এক ডাক্তার দম্পতি ইলিয়াকে খবর দেয় হাসপাতালে। স্বামী স্ত্রী ডাক্তার হওয়ার পরও প্রচন্ড ভয় পেয়ে তার মেয়ে কোমাতে পড়ে আছে বেশ কিছুদিন যাবৎ। এই ব্যাপারটা দেখার পর ইলিয়ার তার ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। তাকে তার বন্ধুরা একটি কাঠের আলমারির মধ্যে বন্দি করে রেখেছিল। ওই দিন সে ভীষণ ভয় পেয়েছিল, তবে একটি সুচ এর ব্যবহার করে সে ওই কাঠের আলমারি থেকে মুক্ত হতে পেরেছিল। এই কথাগুলো একটি মার্কেটের কফি শপে বসে ভাবছিল। সুচটাকে একটি পেন্ডিং বানিয়ে গলায় ধারণ করেছিল। তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য মুসনা এর স্বামী লোকজন পাঠায়। সে তাদের হাত থেকে পালাতে গিয়ে মার্কেটের সুইমিং পুলের পাইপের ভিতর দিয়ে ঢুকে পড়ে। টাইম ট্রাভেল করে সে তার নিজের দেশ জাদুকর শিউসের কাছে চলে আসে। হঠাৎ করে শিউসকে দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। আঘাত করতে চেষ্টা করছিল একটি শুকনো ডালের মাধ্যমে, আর ওই ডালাটা সঙ্গে সঙ্গে জীবিত গাছ হয়ে যায়। ইলিয়া ছিল ম্যাজিকশিয়ান, তাই কিছুটা অবাক হয়ে যায়, কারণ পূর্বে কখনোই এমনটি হয়নি। ইলিয়া শিউসকে বলে, এটা কিভাবে সম্ভব? শিউস বলে, আরো অনেক কিছুই সম্ভব। শিউস ইলিয়াকে একটি লেজ তৈরি করে দেয় জাদুর মাধ্যমে। অপরিচিত জায়গা, না চাইতেও অদ্ভুত সব ঘটনা ঘটছে। শিউস ইলিয়াকে একটি রাজকীয় আংটি উপহার দেয় এবং বলে, তুমি এই রাজ্যের সেনাপতির ছেলে, তোমার বাবার নাম ইলিয়াস প্রো। ইলিয়া কিছু বুঝে ওঠার আগেই দাবরিনার সৈনিকেরা একটি তীর ছুঁড়ে মারে শিউসের পিঠে। শিউস বাতাসের সঙ্গে গায়েব হয়ে যায় এবং তীরটি ইলিয়া হাতে তুলে নেয়। তখনই সৈনিকরা এসে ইলিয়াকে বন্দি করে রাজপ্রাসাদে নিয়ে আসে। ওই সময় দাবরিনা তার যুদ্ধ কৌশল প্রদর্শন করছিল রাজ সুরাইখানাতে। ইলিয়ার হাতে রাজকীয় আংটি দেখে সে চিনে ফেলে। ইলিয়া হলো সেনাপতি ইলিয়াসপুর ছেলে। সবাইকে পরিচয় করিয়ে দেয়। রানী নুস্তাদোকাকে রাজ সুরাইখানাতে আসতে বলে। ইলিয়া ভেবেছিল তাকে হয়তো আপ্যায়ন করা হবে। রানী নুস্তাদোকা ইলিয়াকে নিয়ে বন্দিশালাতে বন্দি করে রাখে। ইলিয়া চিৎকার করে বলে, আমার অপরাধটা কি? নুস্তাদোকা কিছু না বলে ওইখান থেকে চলে যায়। তার চিৎকারের শব্দে ওই বন্দিশালাতে আর এক বন্দি রাজা মাদ্রি ইলিয়ার কথার জবাব দেয়। ইলিয়া রাজা মাদ্রিকে দেখে ভয় পায়, কারণ রাজার হাত, পা ও মাথা আলাদা আলাদাভাবে টুকরো করে বন্দি করা হয়েছে আইসবারের মধ্যে। তবুও রাজা জীবিত ও কথা বলছে। তখন রাজা মাদ্রি বলে, এই ঘটনা
আজ থেকে বহু বছর আগে। কথা বলার মাঝখানে শিউসের স্ত্রী জাদুকর্ণী দিবাস্ত্রীকে বন্দি করে ওই বন্দিশালাতে নিয়ে আসে সৈনিকরা। দিবাস্ত্রীকে রাজা চুপ থাকতে বলে। রাজা ঘটনা বলা শুরু করে। জিবালনোর পাহাড় থেকে এক জাদুকর শিউস এসেছিল এই রাজ্যে তার সঙ্গী সাথী নিয়ে। একটি ছেলে তাকে দেখে তার কাছে শিউসের হাতের লাঠিটা চায় খেলা করার জন্য। শিউস বলে, এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস, তুমি সামলাতে পারবে না। ওই ছেলেটি ছিল রাজকুমার দাব্রিনা, তাই শিউস লাঠিটা তাকে দেয় খেলা করার জন্য। দাব্রিনা শিউসকে গুরু হিসেবে গ্রহণ করে। খেলার ছলে ওই জাদুর লাঠি থেকে আগুন এসে পুরো গ্রামকে পুড়িয়ে ফেলে। তখন শিউস তার জাদুর বিদ্যা দ্বারা পুরো গ্রামকে উন্নত একটি রাজ্য তৈরি করে দেয় একটি তলোয়ারের মাধ্যমে। দাব্রিনা আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে এই দৃশ্য। সে শিউসকে উপর থেকে পাথর ফেলে আহত করে ওই তলোয়ারটি উঠিয়ে নিয়ে নেয়। ওই তলোয়ারের খাসিয়াত হলো তার মধ্যে একটি হীরা আছে যা মানুষকে অমর করতে পারে। ওই তলোয়ারের হীরা প্রতিটা মানুষের জীব আত্মাকে দখল করে নেয় এবং অমর করে রাখে। তলোয়ারকে উদ্ধার করার জন্য তার পাহারাদার ড্রাগন গ্রামবাসীর উপরে আক্রমণ করে। ওই তলোয়ারকে পাওয়ার জন্য আমি নিজেও ছুটে যাই। ওই তলোয়ারের মধ্যে আমি পাখি রূপে ছিলাম। তখন দাব্রিনায়ের আত্মাকে ওই তলোয়ার নিজের অধীন করে নিয়েছিল, তাই আমার ও দাব্রিনার পাখি রূপে যুদ্ধ হয়। আমি তার পেঁচা মুস্তাদকার কাছে পরাজিত হই। তখন সমুদ্র থেকে শক্তি নিয়ে আসে তোমার বাবা ইলিয়াস প্রো। তার সঙ্গে দাব্রিনার লড়াই হয়। লড়াইয়ের এক পর্যায়ে তোমার বাবাকে নুস্তাদোকা জাদুর পাশা ব্যবহার করে পাথর বানিয়ে ফেলে। রাজ্যের সমস্ত সৈনিকদেরকে নুস্তাদোকা পাথর বানিয়ে সমুদ্রে ফেলে দেয়। শুধু তুমি একমাত্র বেঁচে আছো। তোমাকে এইখানে নিয়ে আসছে শিউস। ওই তলোয়ারটাকে শিউস জাদুর মাধ্যমে অজানা এক জায়গাতে পাঠিয়ে দেয় আর তার ভিতরে হীরাটা নুস্তাদোকার কাছে রয়ে যায়। এখন তোমাকে ওই তলোয়ার সংগ্রহ করতে হবে আমাদের রাজ্যকে বাঁচাতে। তোমার কি মনে পড়ে কার সঙ্গে ধাক্কা লাগার পর তুমি এখানে এসেছো এবং এখানে এসে প্রথম কাকে দেখেছো? সে ছিল জাদুকর শিউস। এইমাত্র যাকে বন্দি করে নিয়ে আসা হলো সে হলো শিউসের স্ত্রী দিবাস্ত্রী জাদুকর্ণী। দৃশ্য আসে কারারক্ষীর কাছে। সে জীবনের প্রথমবার মোবাইল ফোন ও টাকা হাতে পেয়েছে, যেটা ছিল ইলিয়ার। খাবার খাচ্ছিল ওই প্রহরী। অন্যদিকে দিবাশ্রী তার জাদুর মাধ্যমে পুটলি থেকে একটি ব্যাঙ বাহির করে দেয় তাকে মুক্ত করার জন্য। ওই ব্যাঙ বাহিরে এসে একটি মেয়ের রূপ ধারণ করে। প্রহরীর পান করা পাত্রের ভিতরে বেহুশ করার ঔষধ ঢেলে দেয় এবং প্রহরীকে বেহুশ করে ফেলে। ওই মেয়ে হলো আজকে মুভির নায়িকা আস্তুসেই বন্দি দিবাশ্রীকে মুক্ত করে দেয়। পরে দুজন মিলে রাজা মাদ্রির খণ্ডিত প্রতিটা অঙ্গ মুক্ত করে এবং একত্রিত করে। তারা যাওয়ার সময় ইলিয়া চিৎকার করে বলে, আমাকে মুক্ত করো। পরে রাজা তার পরিচয় দিলে তাকেও মুক্ত করে আস্তুসেই ও দিবাস্ত্রী। পালিয়ে যাওয়ার সময় ইলিয়া তার মানিব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার সময় প্রহরীর টেবিল থেকে নিচে পড়ে যায় আর তার হাতের সাথে বাঁধা ছিল সতর্ক ঘণ্টা। সেটা সঙ্গে সঙ্গে বেজে ওঠে। অন্যান্য প্রহরীরা চলে আসে তাদেরকে বন্দি করার জন্য। তখন আস্তুসেই সৈনিকদেরকে মেরে ওইখান থেকে চলে আসে সবাইকে নিয়ে। রাজপ্রাসাদের বাহিরে আসার জন্য দিবাশ্রী তার জাদুর বাহন মুরগির আকৃতির একটি ঘরকে ডাক দেয়। মুরগির পা ধারা ঘরটি চলাচল করে। ঘরের মধ্যে সবাই ঢুকে পড়ে। ওই ঘর সবাইকে নিয়ে প্রহরীদের ফাঁকি দিয়ে বাইরে চলে আসে। তাদের গন্তব্য ঠিক করে একটি পুরুষ জলদেবের কাছে। মাঝপথে বিশ্রাম করার জন্য পাহাড়ের ঢালুতে সবাই অবস্থান করে ওই জাদুর ঘর নিয়ে। রানী নুস্তাদোকা পরাজিত হয় তাদেরকে আটকাতে। ইলিয়ার বোকামিতে ওই জাদুর ঘরে আগুন লেগে যায়। ওই ঘর তাদেরকে ছেড়ে দৌড়ে পালায় ওখান থেকে। এর কারণে দিবাশ্রী ইলিয়াকে বকাবকি শুরু করে। রাজা মাদ্রি বলে, তুমি ভুলে যাচ্ছ সে ইলিয়াস প্রোয়ের ছেলে, একমাত্র পুরুষ জীবিত আমাদের রাজ্যের, তাই চুপ করো। পায়ে হেঁটে সবাই জলদেবের দিকে রওনা শুরু করে। রোমাঞ্চকর এই অভিযাত্রায় ইলিয়া আস্তুসেইকে খুশি করার জন্য জীবিত মানুষকেও ছোট ছোট ফুল তুলে দিতে চায় তার ভালোবাসা প্রকাশ করার জন্য। তখন এই ফুল ইলিয়াকে আক্রমণ করে। রাজা মাদ্রি এসে মুক্ত করে দেয়। সবাই মিলে সেলফি তোলে এবং কিছু ছবি তুলে রাখে ইলিয়া তার মোবাইলে। তারা সবাই পৌঁছে যায় জঙ্গলে ভিয়েদ্রা এর কাছে। ভিয়েদ্রা ছিল একটি জলসাতে বন্দী। 30 বছর যাবৎ সে কোনো মেয়ে দেখতে পায়নি। এটাই তার দুর্বলতা। দিবাশ্রী পরিকল্পনা করে আস্তুসেইকেই তার জলাশয়ের নিকট পাঠাবে এবং সে উপরে আসলে প্রেমের ফাঁদে ফেলে ভিয়েদ্রাকে নিয়ে যাবে তাদের সঙ্গে। আস্তুসেই চেষ্টা করে ব্যর্থ হয়। তখনই জাদুকর্ণী দিবাশ্রী যুবতী মেয়ের রূপ ধারণ করে ভিয়েদ্রাকে সম্মোহিত করে তাদের সঙ্গে যেতে রাজি করায়। ওই জলসাটা ছিল নুস্তাদোকার একটি বন্দিশালা ভিয়েদ্রায়ের জন্য। নুস্তাদোকা আসে ওই জলসায়ে
ভিয়েদ্রাকে না পেয়ে তার সঙ্গী চিংড়ি মাছকে হত্যা করে ওই জলাশয়ের মধ্যে। ভিয়েদ্রা নেই এই সংবাদ পৌঁছে দেয় দাব্রিনায়ের কাছে। রাজা মাদ্রি জানতো কোথায় আছে সেই জাদুর তলোয়ার। সেই পথে যেতে তাদের প্রধান বাধা হলো পিরাহনা মাছের একটি ছোট্ট নদী। সেই নদীর বিকল্প পথ তৈরি করতে ভিয়েদ্রার সাহায্যের প্রয়োজন। তাই ভিয়েদ্রাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে সবাই। কিছুক্ষণ পর তারা পৌঁছে যায় পাহাড়ের গুহার ভিতরে। এটাই ছিল একমাত্র রাস্তা। ওই রাস্তার পাহারাদার হিসেবে ছিল দৈত্য নারী। কেউ যেন ওই তলোয়ারের দিকে যেতে না পারে, এটাই ছিল তার কাজ। সে বসে রান্না করছিল। ওই দৈত্য নারী সবার উপরে আক্রমণ করে। এই আক্রমণে ভিয়েদ্রা যে পাত্রের মাধ্যমে যাচ্ছিল সেই পাত্রটা দৈত্য ফেলে দেয়, যার ফলে পাত্রের সমস্ত পানি মাটিতে পড়ে যায়। পানি শূন্য হওয়ার কারণে ভিয়েদ্রার প্রাণ মৃত্যুর দ্বার প্রান্তরে। তখন ইলিয়া ওই দৈত্যকে নাচ গান করে দৃষ্টি অন্যদিকে নিয়ে আসে। অপরদিকে সবাই ওই রাস্তাটি পার হয়ে যায়। সবাই পৌঁছে যায় পাহাড়ের একটি ছোট্ট নদীর পাড়ে, যেটি ছিল পিরাহনা মাছের দখলে। ওই নদী কেউ পার হতে পারে না, তাই ভিয়েদ্রা ওই নদীতে নেমে পড়ে। পিরাহনা মাছ তাকেও ছাড় দেয়নি। অবশেষে বিকল্প রাস্তা তৈরির জন্য পাশে একটি কূপের ভিতর প্রবেশ করে ভিয়েদ্রা। নিজেরা তর্কে জড়িয়ে পড়ে রাস্তা খুঁজে না পাওয়ার কারণে। এখন একমাত্র ভরসা ভিয়েদ্রা। তার জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ইলিয়াও সেই কথা বলতে বলতে আবেগপূর্ণ হয়ে পড়ে। দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। তখন ইলিয়া গাছের আড়ালে একটি খরগোশ দেখতে পায় আর সেটাকে ধরে নিয়ে অস্তুসেইকে উপহার দেয়। অস্তুসেই সেটাকে হাতে নিয়ে বুঝতে পারে এটা হলো নুস্তাদোকা। তাই সে আক্রমণ শুরু করে। নুস্তাদোকা নিজ রূপে ফিরে আসে। তাই সবাই ওইখান থেকে পালাতে শুরু করে এবং কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। জাদুর পাত্র এসে কূপের দরজাটা বন্ধ করে দেয়। তখন ভিয়েদ্রা কূপের ভিতরে নতুন রাস্তা খুঁজে বাইর করে ফেলে। ভিয়েদ্রার সমস্ত কূপের পানি পান করে এবং নতুন রাস্তা তৈরি করে দেয়। ভিয়েদ্রা ছাড়া সবাই চলে যায় ওই রাস্তা দিয়ে তলোয়ার নেওয়ার জন্য। কিছুক্ষণ পর নুস্তাদোকা ওই কূপের ভিতরে আসে। সে ভিয়েদ্রাকে জাদুর পাশার মাধ্যমে পাথর বানিয়ে দেয়। সবাই চলে আসে। অপর প্রান্তে রাত হয়ে যায়। তাই ইলিয়া অস্তুসেইকে প্রপোজ করে। তার প্রিয় একটি পেন্ডিং, যেটা সূচ ধারা তৈরি, সেটা অস্তুসেই গলায় পরিয়ে দেয়। সবাই জঙ্গলে ঘুমিয়ে পড়ে। ভোর হতেই নুস্তাদোকা তার সৈনিকদের নিয়ে সবার উপরে হামলা করে। সবাইকে বন্দি করে নিয়ে যায়। অস্তুসেই তাদের চোখে ফাঁকি দিয়ে ব্যাঙ রূপ ধারণ করে বেঁচে যায়। নুস্তাদোকা সবাইকে নিয়ে আসে সেইখানে যেখানে তলোয়ার আছে। নুস্তাদোকা ইলিয়াকে বলে, তুমি তলোয়ার খুঁজে বের করো। যদি তলোয়ার খুঁজে পাও তবে তোমাকে মুক্ত করে দেব। ইলিয়া সেই তলোয়ার খুঁজে পায়। তলোয়ারের ক্ষমতায় নুস্তাদোকা পরাস্ত হয়ে পড়ে। ওই তলোয়ারের এক আঘাতেই পাথর কেটে টুকরো হয়ে যায়। ইলিয়া তলোয়ারটা নিয়ে রাজা মাদ্রির হাতে দিয়ে দেয়। তখন দাব্রিনা এসে হাজির হয়। হীরা ছিল নুস্তাদোকার কাছে, তলোয়ার ছিল রাজা মাদ্রির কাছে। রাজা মাদ্রি বলে, দাব্রিনা, তুমি আমাকে হীরা দিয়ে দাও, আমি তোমাকে তলোয়ার দিয়ে দেব। দাব্রিনা রাজি হয়। নুস্তাদোকা চালাকি করে জাদু ধারা নকল হীরা তৈরি করে দেয়। রাজা মাদ্রি ধোঁকা খায়, সবাইকে পুনরায় বন্দি করে ফেলে। তখনই ব্যাঙ রূপে অস্তুসেই চলে আসে এবং ঝাঁপিয়ে পড়ে তলোয়ার ফেলে দেয় দাব্রিনার হাত থেকে। ইলিয়া সেই তলোয়ারটাকে নিয়ে নেয়। অস্তুসেই ইলিয়াকে বলে, আক্রমণ করো ওদের উপরে। ইলিয়া সময়কে কেটে টাইম ট্রাভেল করে পূবের স্থানে ফিরিয়ে আসে। সে এসে একটি রেস্টুরেন্টে পড়ে। সঙ্গে সঙ্গে অস্তুসেই দেয়া উপহারও ছুঁড়ে মেরেছিল, তাই সেটাও চলে আসে রেস্টুরেন্টে। ইলিয়া বাসায় ফিরে। সবার ছবি দেখতে দেখতে অস্তুসেইয়ের কথা বারবার মনে পড়ছিল। তাই সে ওই স্থানে যাওয়ার জন্য আবার সেই সুইমিং পুলের ছোট্ট পাইপের ভিতর প্রবেশ করে। আর পুলিশ তাকে ধরে নিয়ে আসে জেলে। ওই জেলে আগে থেকেই সিউস বন্দী ছিল। সিউস তার লাঠি দ্বারা পুনরায় ইলিয়াকে রাজপ্রাসাদে পাঠিয়ে দেয় এবং সঙ্গে আগুনের ড্রাগনকে নিজের আওতায় আনার জাদুকরি খাবার দিয়ে দেয়। আসার সময় ইলিয়া পুলিশের কাছ থেকে একটি পিস্তল নিয়ে নেয়। ইলিয়া প্রাসাদে এসে অগ্নি ড্রাগনকে জাদুকরি খাদ্য দিয়ে দেয়। তখন সৈনিকরা এসে ইলিয়াকে ধরে নিয়ে যায় এবং দাব্রিনার কাছে নিয়ে আসে। ইলিয়া পিস্তল দিয়ে দাব্রিনাকে গুলি করে। এতে তার কিছুই হয় না। তখনই অগ্নি ড্রাগন এসে আক্রমণ করে। ইলিয়া ও দাব্রিনা, অস্তুসেই ও নুস্তাদো লড়াই শুরু করে। রাজা মাদ্রিকে ওই অগ্নি ড্রাগন মুক্ত করে দেয়। রাজা মাদ্রি তলোয়ার দ্বারা হীরাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। দাব্রিনা ও রাজা মাদ্রি মৃত্যুবরণ করে। আর সঙ্গে সঙ্গে সমস্ত পাথর হয়ে যাওয়া সৈনিকরা ও ইলিয়ার বাবা ইলিয়াসপ্রো জীবিত হয়ে পড়ে। ইলিয়া ও অস্তুসেই সেই জাদুর ঘরে বসে প্রেম শুরু করে। নুস্তাদোকা তার আপন মায়ের কাছে ফিরে আসে, যেটা ছিল ইলিয়ার পালক মা। মুভিটা এখানেই শেষ হয়ে যায়।
যদি মুভিটা ও গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী মুভিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।